আমার প্রিয় বন্ধু ও সঙ্গীগণ, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক মা-বাবা তাদের একমাত্র কন্যাকে, যার বয়স মাত্র ২০ বছর, তার গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য দাদার কাছে রেখে যান। কিন্তু মাঝরাত পেরিয়ে যাওয়ার পর দাদা তার তরুণী নাতনির ঘরে পৌঁছে যান। এই গল্পটি এতটাই রোমাঞ্চকর ও শিক্ষণীয় যে আপনার মন কেড়ে নেবে। তাই শেষ পর্যন্ত এই গল্পটি মন দিয়ে শুনুন এবং এর গভীর বার্তাটি হৃদয়ে ধারণ করুন। আজকাল বিয়ের কোনো নির্দিষ্ট মরশুম নেই। এখন প্রতিটি ঋতুতেই বিয়ের আয়োজন দেখা যায়। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে রহিম নামে একজন মানুষ বাস করতেন। তার একমাত্র মেয়ে ছিল, যে ছিল তার একমাত্র সন্তান। বাড়িতে শুধু স্বামী স্ত্রী আর তাদের মেয়ে থাকত। মেয়ের নাম ছিল রিয়া। রিয়া বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে একটি ইন্টার কলেজ থেকে তার পড়াশোনা সম্পন্ন করেছিল। এখন সে আরও পড়াশোনার ইচ্ছা প্রকাশ করে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ডাক্তারির পড়াশোনার জন্য সে তার মা-বাবার কাছে বলে। তারা ছিল একটি মধ্যবিত্ত পরিবার বড় হলেও রহিমের পরিবারে আর কেউ ছিল না। রিয়া ছাড়া আর কোনো সন্তানও ছিল না। তাই তারা রিয়াকে তার ইচ্ছামতো পড়াশোনা করানোর সিদ্ধান্ত নেয়। এখন রিয়ার কলকাতার একটি নামকরা কলেজে ভর্তি হয়ে যায়। রহিম ও তার স্ত্রী তাদের মেয়েকে এত দূরে, এত বড় শহরে একা ছেড়ে দেওয়া উপযুক্ত মনে করেননি। তাই তারাও মেয়ের সঙ্গে কলকাতায় থাকার সিদ্ধান্ত নেয়। রহিমের পাড়ারই একজন লোক আব্দুল, যার বয়স ছিল প্রায় ৬৫ বছর, সে আগে থেকেই কলকাতায় একটি কোম্পানিতে দারোয়ানের চাকরি করত। রহিম সরাসরি আব্দুলের সঙ্গে যোগাযোগ করে। আব্দুল রহিমকে বলে, হ্যাঁ, আমি একটি ফ্ল্যাটে থাকি। সেখানে ২টি ঘর আছে। দুটিরই আলাদা আলাদা রান্নাঘর, আলাদা আলাদা টয়লেট ও বাথরুম আছে। আমি একটি ঘর ভাড়ায় নিয়েছি। অন্য ঘরটি এখনও খালি আছে। এই ঘরে অন্য কেউ আসার আগে তুমি বললে আমি ফ্ল্যাটের মালিকের সঙ্গে দ্রুত কথা বলে নিতে পারি। রহিম রাজি হয়ে যায়। এভাবে রিয়া ও তার মা-বাবা কলকাতার সেই ফ্ল্যাটে ভাড়ায় থাকতে শুরু করে। ফ্ল্যাটে ২টি ঘর ছিল, আর রহিম বাড়িতে রং ও পেন্টের কাজ করত। দিন যেতে থাকে। রহিমের কাজও খুব ভালো চলতে থাকে। গ্রামের তুলনায় এখানে আয় ভালো ছিল। একই গ্রামের হওয়ার কারণে রহিম ও আব্দুলের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। রহিমের বয়স ছিল মাত্র ৪০ বছর, আর আব্দুল তার থেকে ২৫ বছরের বড়, অর্থাৎ ৬৫ বছরের। তাই রহিম তাকে কাকা বলে ডাকত, আর রিয়া তাকে দাদা বলে ডাকত। আব্দুল আগে নিজের খাবার নিজে রান্না করত, কিন্তু রহিম তাকে রান্না করতে মানা করে বলে, তুমি একা মানুষ, তোমার খাবারও এখানেই তৈরি হয়ে যাবে। রহিমের স্ত্রী আব্দুলকে বলে, হ্যাঁ কাকাজান, আপনি কেন রান্না করবেন? আমিও আপনার জন্য খাবার তৈরি করে দেব। এভাবে সবাই এক পরিবারের মতো থাকতে শুরু করে। সবকিছুই ভালোভাবে চলছিল। হঠাৎ রহিমের পরিবারকে একটি বিয়েতে যেতে হয়। রহিমের স্ত্রীর পরিবারে বিয়ে ছিল বলে এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাড়ির সবাইকে যাওয়া জরুরি ছিল। রিয়ার পরিবারের সবাই যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল রিয়ার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই রহিম ফোনে আত্মীয়দের মানা করে দেয়। কিন্তু যে বিয়েতে যাওয়ার কথা, সেই বিয়ের মেয়ের বাবা বলে, রহিম, তুমি যদি আমাদের বিয়েতে না আসো, তাহলে আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। রহিম বিপদে পড়ে যায়। রিয়ার মায়ের যাওয়া জরুরি ছিল, কারণ বিয়ে তাদের পরিবারে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে রিয়া বাড়িতেই থাকবে। রিয়াও বিয়েতে যেতে চেয়েছিল, কিন্তু পরীক্ষার কারণে সে যায়নি। কিন্তু রহিম রিয়াকে বাড়িতে একা রেখে যেতে পারেনি। যদি কিছু হয়ে যায়, তাহলে একা মেয়ে কী করবে? রহিম এসব ভেবে তার সবচেয়ে বিশ্বস্ত ও কাছের লোক আব্দুলকে ডেকে বলে, আব্দুল কাকা, একটা কাজ আছে। আমরা ২-৪ দিনের জন্য একটি বিয়েতে যাচ্ছি। কারণ একদিন যেতে লাগবে, একদিন ফিরতে লাগবে, আর ২-৩ দিন সেখানে থাকতে হবে। আর বাড়িতে আমার মেয়ে রিয়া একা আছে। একা মেয়ের বাড়িতে থাকা ঠিক নয়। তুমি যদি কোনো সমস্যা না মনে করো, তাহলে কি তুমি কয়েকদিন আমার মেয়ের দেখাশোনা করতে পারবে? আব্দুল রিয়ার দাদা ছিলেন, তাই তিনি বললেন, এতে সমস্যার কি আছে? আমি যেমন এখান থেকে আমার কাজে যাই, তেমনি রিয়াও এখান থেকে পরীক্ষা দিতে যাবে। আমি তো রাতেই বাড়িতে থাকি, তাই রাতে আমি তোমার বাড়িতে ঘুমিয়ে নেব। আব্দুল দাদা রাতে রিয়ার দেখাশোনার জন্য রাজি হয়ে যান এবং রহিমকে বলেন, তুমি চিন্তা করো না, আমি আছি, কোনো সমস্যা হবে না। আব্দুলের বয়স যদিও ৬৫ বছর ছিল, তিনি ছিলেন লম্বা চওড়া ও তাগড়া লোক। রিয়ার বাবা মার স্নান করে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সন্ধ্যায় রওনা হয়ে যান। সন্ধ্যায় যখন আব্দুল কোম্পানি থেকে ফিরছিলেন, তখন তিনি রিয়াকে ফোন করে জিজ্ঞেস করেন, খাবারে কি খাবে? রিয়া বলে, দাদা, একটু পনিরের তরকারি নিয়ে এসো।
কারণ রিয়া পনিরের তরকারি খুব পছন্দ করত। রিয়া বলে, আমি রুটি আর ভাত তৈরি করে ফেলেছি। সন্ধ্যায় যখন আব্দুল দাদা আসেন, তিনি পনিরের তরকারি ও কিছু কলা নিয়ে আসেন। আব্দুল দাদা বাড়ি এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং বললেন, রিয়া, তুমি খাবার বেড়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। এর আগেও আব্দুল দাদা আমাদের সঙ্গে খাবার খেয়েছিলেন, তাই আমরা একটু বন্ধুত্বপূর্ণ ছিলাম। আগে থেকেই আব্দুল দাদা আমার সঙ্গে এভাবে মজা করতেন। দাদা হাত মুখ ধুয়ে এসে আমরা একসঙ্গে বসে খাবার খেলাম এবং গল্প করতে লাগলাম। আব্দুল দাদা আমাকে বললেন, রিয়া, আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে, পায়ে একটু সমস্যা হচ্ছে। রাতে খাবার খেয়ে রিয়া তার ঘরে যাচ্ছিল। আব্দুল বললেন, রিয়া, একটু চা বানিয়ে দিতে পারবে? আমার পায়ে একটু ব্যথা হচ্ছে, মাথাও ব্যথা করছে। আমি বললাম, আমি আমার ঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। রিয়া চা বানিয়ে আনলে অবাক হয়ে যায়। আব্দুল কুর্তা খুলে লুঙ্গি পরে শুয়েছিলেন। তিনি ৬৫ বছরের কোনো বুড়ো মানুষ নন, যেন কোনো পলোয়ান। রিয়া ও আব্দুল দুজনে বসে চা খেতে লাগল। আব্দুল বললেন, আজ আমি খুব ক্লান্ত। রিয়া মজার ছলে বলে, কি, তোমার পা টিপে দেব? রিয়ার ধারণা ছিল না যে আব্দুল দাদা একেবারে মানা করে দেবেন, কিন্তু আব্দুল বললেন, হ্যাঁ, যদি টিপে দাও তাহলে তোমারও উপকার হবে। রিয়াও ২০ বছরের তরুণী মেয়ে ছিল। রিয়া আব্দুলের পা টিপতে লাগল। খাবার খাবার পর দাদা ফোন চালাতে লাগলেন, আর আমি রান্নাঘরে গিয়ে কাজ করতে লাগলাম। সব কাজ শেষ করে আমরা রাত ১টার দিকে নানা বিষয়ে গল্প করতে লাগলাম। আব্দুল দাদা এত ভালো ছিলেন যে গল্প করতে করতে সময়ের খেয়ালই থাকত না। তারপর আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম, আর দাদা তার ঘরে ঘুমিয়ে পড়লেন। সকালে আমি তাড়াতাড়ি উঠে দাদার জন্য নাস্তা তৈরি করতে লাগলাম, কিন্তু দেখলাম আব্দুল দাদা তখনও উঠেননি। আমি দাদাকে ডাকতে লাগলাম, বললাম, দাদা, আপনার দেরি হয়ে যাচ্ছে, উঠুন। কিন্তু সম্ভবত গভীর রাতে ঘুমানোর কারণে দাদা গভীর ঘুমে ছিলেন এবং আমার ডাক শুনতে পাননি। আমি দাদার ঘরে গিয়ে তাকে জাগাতে লাগলাম। তারপর আমি দাদার ওপর থেকে কম্বল টেনে নিলাম। কিছুক্ষণ আমি দাদাকে এভাবেই দেখতে লাগলাম। তখন দাদার চোখ খুলে গেল এবং তিনি বললেন, আরে রিয়া। আমি দাদার দিকে তাকিয়ে বললাম, উঠুন, আপনার দেরি হয়ে যাবে। দাদা ফোন তুলে দেখে বললেন, আরে বাবা, আজ তো অনেক দেরি হয়ে গেছে। রান্নাঘরের কাজ শেষ করে আমি দাদার ঘরে গিয়ে তার সঙ্গে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে হঠাৎ দাদার জোরে ভয় দেখালেন। বললেন, রিয়া, তোমার কাঁধে একটা টিকটিকি। এতে আমি চিৎকার করে উঠলাম এবং ভয়ে দৌড়ে গিয়ে দাদার গলা জড়িয়ে ধরলাম। আমার খুব ভয় করছিল। তখন আব্দুল দাদা হাসতে লাগলেন এবং বললেন, আরে পাগলি, আমি তো মজা করছিলাম, তুমি তো সত্যি ভয় পেয়ে গেলে। আমি বললাম, দাদা, এমন মজা আর কখনো করবেন না, আমার টিকটিকির প্রতি খুব ভয়। আমি দাদার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু দাদা বললেন, আরে পাগলি, কোনো ব্যাপার নেই, আমরা তো বন্ধু, তাই এটুকু তো চলেই, আমি তো তোমাকে আমার বন্ধুই মনে করি। এই বলে দাদা হাসলেন। তারপর দাদা কাজে চলে গেলেন। রিয়াও তার কলেজের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরলাম, খাবার খেলাম, রাত হয়ে গেল। দাদা রিয়াকে বললেন, আজ তুমি এখানে আমার সঙ্গে ঘুমাও, কারণ তোমার ঘরে টিকটিকি বেশি আর তুমি টিকটিকির প্রতি খুব ভয় পাও। এতে রিয়া কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর চুপচাপ দাদার পাশে বসে পড়ল। তখন আবার বিদ্যুৎ চলে গেল। রাত তখন প্রায় ২টোর কাছাকাছি। দাদা তার মোবাইলের আলো জ্বালালেন এবং বললেন, কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার শরীর থেকে ঘাম বেরোতে লাগলো। তখন আমি দাদাকে বললাম, এখানে খুব গরম লাগছে। দাদা বললেন, যদি তুমি খারাপ না মনে করো তাহলে একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলুন। তিনি বললেন, তুমি কিছু হালকা কাপড় পরে নাও, তাতে তোমার গরম কম লাগবে। আমিও এটাই ঠিক মনে করলাম, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। তারপর আমি আমার ঘরে গিয়ে স্নান করে একটা হালকা পোশাক পরে নিলাম। যখন আমি ঘরে ফিরলাম তখন দাদা আমাকে তার পাশে বসতে ইশারা করলেন। আমি বসতে অস্বীকার করলাম। আব্দুল দাদা আমার হাত ধরে টেনে তার পাশে বসালেন। রিয়া বলে, আমি ভেবেছিলাম তিনি মেনে নেবেন, তাই আমি তার পাশে বসলাম। দাদা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, অর্থাৎ তিনি আমার বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। আমি বললাম, না দাদা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি এসব ঝামেলায় পড়ি না। তিনি বললেন, তাহলে পাড়ায় বা আশেপাশে নিশ্চয়ই কেউ আছে? আমি বললাম, না দাদা, আমার পড়াশোনার জন্য কোথায় সময় পাই। দাদা বললেন, রিয়া, তুমি এখন যুবতী হয়ে গেছো, এই বয়সেও যদি তোমার কোনো বন্ধু না থাকে, তুমি এখনো পুরনো যুগের জীবন যাপন করছো। এতে আমি একটু লজ্জা পেয়ে চুপ করে রইলাম। তারপর দাদা আমার হাত তার হাতে নিয়ে বললেন, তুমি কি আমার সঙ্গে চিড়িয়া ব্যাট খেলতে চাও? যদি তুমি রাজি থাকো,
যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে কোনো জোর নেই। আমি লজ্জা পেয়ে আব্দুলকে বললাম, দাদা, যেমন আপনার ঠিক মনে হয়। আব্দুলের একটা ভালো বড় ব্যাট ছিল। রিয়া আব্দুলের সঙ্গে চিড়িয়া ব্যাট খেলায় যে আনন্দ পাচ্ছিল তা খুবই মজার ছিল। কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়ে গেল, কিন্তু দুজনেই তাদের জায়গায় পৌঁছে গিয়েছিল। আর সেই রাতে দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রিয়া যখন উঠল, তখন প্রথমবার এতক্ষণ চিড়িয়া ব্যাট খেলার কারণে তার সারা শরীর ব্যথা করছিল। এভাবে 10 মাস কেটে গেল। আমি একজন ডাক্তার হয়ে গেলাম, কিন্তু একদিন মা আমার ওপর সন্দেহ করতে লাগলেন। মা আমাকে তার কাছে বসিয়ে জিজ্ঞেস করলেন, রিয়া, এসব কি চলছে জানাও তো। আমি আমার মাকে বললাম, মা, এমন কিছুই নেই, আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে। মা বললেন, ঠিক আছে, আমি তোমার কথায় ভরসা করছি, কিন্তু যদি পরে কিছু জানতে পারি তাহলে দেখে নেব। তবে তুমি এখন যুবতী হয়ে গেছো, তাই আমার মনে হয় তোমার বিয়ে করে দেওয়া উচিত। এটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। সন্ধ্যায় হঠাৎ আব্দুলের ফোন এলো। আমি আব্দুলকে সবকিছু বলে দিলাম। আব্দুল বললেন, তোমার চিন্তার কোনো দরকার নেই, আমি কিছু করছি। পরের দিন আব্দুল বাড়িতে এসে রহিমের সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি বললেন, ভাই, রিয়া এখন বড় হয়ে গেছে, আমার মনে হয় এখন তার বিয়ে করে দেওয়া উচিত। আমার চোখে একটি ছেলে আছে, ছেলেটি খুব ভালো। আমার মা জিজ্ঞেস করলেন, ছেলেটিকে? আব্দুল বললেন, আমার বন্ধু ও তার স্ত্রী একটি দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওই ছেলেটি তাদের একমাত্র ছেলে। সে একজন ডাক্তার, তার চাকরি খুব ভালো, আর সে একাই আছে। তার পরিবারে আর কেউ নেই। এর চেয়ে ভালো সম্পর্ক আর কোথায় পাবে? আমার মাও এতে কোনো আপত্তি করলেন না, কারণ ছেলেটির কোনো ত্রুটি ছিল না এবং তার পরিবারেও কেউ ছিল না। এমন সম্পর্কের জন্য মা বাবারা তাকিয়ে থাকেন। যখন দাদা এই কথা বলে চলে গেলেন, তখন আমি রেগে গিয়ে আব্দুলকে ফোন করে বললাম, এটা আপনি কি করলেন? দাদা বললেন, তুমি চিন্তা করো না, সে খুবই ভোলা। বিয়ের পরেও আমাদের সম্পর্কে কোনো কমতি হবে না। এটা শুনে রিয়া খুশি হয়ে গেল। কয়েকদিন পর রিয়ার বিয়ে হয়ে গেল। আমার স্বামী খুবই ভোলা ছিল এবং আমার প্রতিটি খুশির খেয়াল রাখত। আমার তার প্রতি কোনো অভিযোগ ছিল না। ধীরে ধীরে সময় কেটে গেল এবং বিয়ের 3 বছর পেরিয়ে গেল। এখন আমার একটি ছেলে হয়েছে, যে আমার স্বামীরই। তারপর আমার মনে হলো, এখন হয়তো আমার আর আব্দুলের সম্পর্ক এখানেই শেষ করা উচিত, কারণ যদি কখনো আমার স্বামী জানতে পারে তাহলে আমার সম্পর্কের উপর খুব খারাপ প্রভাব পড়বে এবং আমার জীবনও ধ্বংস হয়ে যেতে পারে। এই ভেবে আমি আব্দুল দাদাকে ডেকে কথা বলার সিদ্ধান্ত নিলাম। তারপর সন্ধ্যায় আমি দাদাকে বাড়িতে ডাকলাম এবং তার সঙ্গে মুখোমুখি বসে কথা বললাম। আমি দাদাকে বললাম, দাদা, আমি আমার জীবনে সুখী থাকতে চাই। আমার স্বামী খুব ভোলা, আর আমি তার ভোলাভাবের সুযোগ নিচ্ছি। আমার এখন এই সবার ভালো লাগছে না। যেমনই হোক, সে আমার স্বামী। সে আমাকে কখনো বিরক্ত করেনি বা আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি, কিন্তু আমি তাকে ঠকাচ্ছি। বিয়ের আগে আমাদের মধ্যে যা কিছু ছিল সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে এবং আমি একটি সন্তানের মা। তাই আমার মনে হয় না আমাদের এই সম্পর্ক আর চালিয়ে যাওয়া উচিত, কারণ যদি কেউ জানতে পারে তাহলে আপনার জীবনও খারাপ হতে পারে, আমারও। তাই আমাদের এই সম্পর্ক এখানেই শেষ করা উচিত। এতে আব্দুল দাদার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু তিনি সম্মতি জানালেন এবং ভারী গলায় বললেন, তুমি ঠিক বলছ, কিন্তু আমি একবার তোমার সঙ্গে অবশ্যই খেলতে চাই। রিয়া বলল, ঠিক আছে, তবে শুধু একবার। এই বলে আমি আব্দুলের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলাম। কয়েক মাস ধরে আব্দুলের সঙ্গে চিড়িয়া ব্যাট খেলার কথা মনে পড়ত, কিন্তু এখন আমি অনেকটা শান্তিতে ছিলাম। কিছুদিন ধরে যে অস্থিরতা অনুভব করছিলাম তা আর ছিল না। এখন আমি খুব খুশি ছিলাম। যেমন বলা হয়, যদি সকালের ভুল সন্ধ্যায় ফিরে আসে তাকে ভুল বলা হয় না। আমিও দ্বৈত জীবন যাপন করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শুরুতে সবকিছু খুব ভালো লাগছিল, কিন্তু এখন আমি নিজেই লজ্জিত বোধ করছিলাম যে আমি এই ভুল কেন করছি। আপনারা বলুন, এই গল্পে ভুল কার ছিল? রিয়ার, আব্দুলের, রহিমের, নাকি আব্দুল ও রিয়া দুজনেরই? কারণ কোনো একা পুরুষের এত সাহস নেই যে সে কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার দিকে হাসতেও পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে কখনই আপনার যুবতী বউ, মেয়ে বা স্ত্রীকে কারো ভরসায় ছেড়ে দেওয়া উচিত নয়। আর একজন পুরুষের বয়স যতই হোক না কেন, তাকেও একা নারীর কাছে থাকা উচিত নয়, কারণ একা পুরুষ ও নারী কখন, কোথায়, কোন মুহূর্তে ভুল পথে চলে যায় তা কেউ জানে না। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তবে এটিকে লাইক করুন এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কোথা থেকে, কোন দেশ থেকে ভিডিও দেখছেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।